নতুন জব কার্ডের জন্য নতুন ফর্ম জনকল্যাণ শিবিরে কিভাবে ফিল করবেন। এই ফর্ম ফিল করতে গিয়ে অনেকের মনে কিছু না কিছু প্রশ্ন আসছে। আবেদনকারীর নাম সমস্ত কিছু দিচ্ছেন, তবে এক্ষেত্রে আবেদনকারীর অ্যাকাউন্ট নম্বর কোথায় বসাবেন। নির্ভুল পদ্ধতিতে জব কার্ডের এই ফর্মটি, নতুন ফর্মটি কিভাবে ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। জনকল্যাণ শিবিরে জব কার্ডের নতুন ফর্মে প্রথমেই দেখুন লেখা রয়েছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক। ব্লকের আগে দিকে যে ড্যাশটি রয়েছে, এই ড্যাশটিতে এখানে আপনার নিজের ব্লকের নাম লিখে দেবেন। এরপর দেখুন বিষয়ে লেখা রয়েছে জব কার্ডের জন্য আবেদনপত্র। এই জায়গাতে দেখুন মহাশয় আমি, তারপরে লিখবেন এই যে ড্যাশটি রয়েছে এখানে আবেদনকারীর নাম এই জায়গাটাতে লিখতে হবে। আমির পরে ফর্মটি বাংলা ইংরেজিতে যে কোনো ভাষায় ফিল করতে পারেন। এখানে তারপর দেখুন আবেদনকারীর পিতা হলে পিতাতে রাইট চিহ্ন, যদি কোনো মহিলা আবেদনকারী হয় সেক্ষেত্রে স্বামীতে টিক চিহ্ন দেওয়ার পর এই ঘরটি রয়েছে নিচে বাম দিকে, এই ঘরটাতে পিতার নাম অর্থাৎ আবেদনকারীর পিতার নাম লিখে দেবেন। এরপর দেখুন এই যে গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে তার আগে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আর লেখা থাকে এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারে কোনো জব কার্ড নেই, ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে, এটি কেটে দেবেন যদি জব কার্ড না থেকে থাকে। আর যদি জব কার্ড ছিল আর ডিলিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এটি রেখে এই আমার পরিবারে কোনো জব কার্ড নেই এটি কেটে দেবেন। যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন, এখানে লেখাই রয়েছে। এরপর নিচের দিকে বাম দিকে দেখুন লেখা রয়েছে তারিখ। এই জায়গাটাতে যে ডেটে আপনি জমা করবেন এই ফর্মটি সেই তারিখটি লিখে দেবেন। ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর সাইন এখানে লিখে দেবেন, পুরো নামে স্বাক্ষরটি লিখবেন। তারপরে নিচে মোবাইল নম্বর রয়েছে, ডান দিকে মোবাইল নম্বরটি লিখে দেবেন। মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর নিচের দিকে আসবেন। কি কি ডকুমেন্ট আপনাকে এই ফর্মের সাথে জমা করতে হবে। নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করুন, অর্থাৎ জেরক্স দিন। ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যদি থাকে জাতি শংসাপত্র সেটির জেরক্স। যতজন আবেদন করবেন অর্থাৎ যতজনের নাম দিবেন সেই ততজনেরই লাগবে ওই তিনটি ডকুমেন্ট। এরপর পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এখানে প্রথমে পুনরায় আবেদনকারীর নাম লিখবেন। এই ডান দিকটাতে আবেদনকারীর নামটি লিখে দিবেন। আবেদনকারীর নাম লিখবেন, তারপরে পিতার অথবা স্বামীর নাম, পিতা হলে পিতা এখানে যেটি হবে সেটা লিখে দিবেন নাম, আবেদনকারীর পিতার নাম। এরপর তারপরেই রয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম, এই জায়গাটাতেও আবেদনকারীর নাম পুনরায় লিখবেন। পরিবারের প্রধান সদস্যের নাম যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেও পুনরায় এই আবেদনকারীর নামই লিখবেন, কারণ উনিই হচ্ছে পরিবারের প্রধান সদস্য। তারপরে দেখুন লেখা রয়েছে বর্তমান ঠিকানা, অর্থাৎ ঠিকানা দিতে হবে। ঠিকানাটা পুরো আপনার লিখতে হবে। এই বর্তমান ঠিকানার মধ্যে প্রথমে রয়েছে গ্রামের নাম লিখে দিবেন, যেটি আপনার গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম ডান দিকটাতে লিখে দিবেন। এরপর ডান দিকে আরো একটি অপশন রয়েছে মৌজা, এই মৌজা যেটি আপনার হবে সেটি লিখে দিবেন। এখানে অনেকেই প্রশ্ন করবেন বা করেছেন যে মৌজা মানে কি। মৌজা মানে হচ্ছে আপনাদের যে গ্রাম সেই গ্রামটিরই নামেই মৌজা, অর্থাৎ গ্রামের নামেই এই জায়গায় লিখে দিবেন। এই মৌজার জায়গায় দেখুন আমি এখানে গ্রাম বলে টাইপ করেও দিয়েছি, মৌজার জায়গায় গ্রামের নামেই লিখবেন। তারপরে রয়েছে সংসদ মানে যেখানে আপনি ভোট দেন সেই গ্রামকেই সংসদ বলা হয়। যদি আপনি নিজের গ্রামেই ভোট দেন সেক্ষেত্রে গ্রামের নামও এই সংসদের জায়গায় লিখে দিবেন। এরপর গ্রাম পঞ্চায়েত রয়েছে দেখুন বাম দিকে, গ্রাম পঞ্চায়েতের যে জায়গাটি রয়েছে তার ডান দিকে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন। এরপর রয়েছে ব্লক, তার ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ব্লকের নামটি লিখে দিবেন, আপনার যে ব্লক হবে সেই ব্লকের নাম। এরপর জেলার নাম লিখবেন, ডান দিকে জেলার নামটি লিখে দেবেন, জেলার যে অপশনটি রয়েছে তার ডান দিকে। এরপর রয়েছে কি না পিনকোড দেখুন এই যে বাম দিকে রয়েছে, পিনকোডের যেটি আছে আপনার এলাকার পিনকোড সেই পিনকোডটি লিখে দেবেন, আধার কার্ডে দেওয়া থাকে। এরপর পরিবারের সদস্যদের তথ্য, আপনার পরিবারে কতজন রয়েছে তাদের তথ্য দিতে হবে। প্রথমে দেখুন লেখা রয়েছে পরিবারের সদস্যের নাম, এই পরিবারের সদস্যের নামের প্রথম নামটা আবেদনকারীর নাম পুনরায় লিখবেন। এই যে এই জায়গাটাতে আবেদনকারী যার নাম লিখেছেন সেই নামটি পুনরায় লিখে দেবেন। এই যে এখানে আবেদনকারীর নাম যার লিখলেন সেই আবেদনকারীর নামেই লিখবেন প্রথমে এই পরিবারের সদস্যের নামের জায়গাতে। তারপর ওনার জন্ম তারিখ দিবেন এই যে এই ঘরটিতে,
জন্ম তারিখ দেওয়ার পর এখানে লিঙ্গ, এই যার নাম লিখলেন তার লিঙ্গ পুরুষ না স্ত্রী সেটা অবশ্যই এই যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে লিখিয়ে দিবেন। এরপর রয়েছে এসসি এসটি ওবিসি না জেনারেল, যে কাস্ট হবে সেই কাস্টটি এই জায়গাটাতে লিখে দিবে এই ঘরটাতে। এরপর ভোটার কার্ডের পুরো নম্বর, যার নাম লিখলেন প্রথমে প্রথম সদস্যের ঘরে তার ভোটার কার্ডের পুরো নম্বরটা লিখে দেবেন। তারপরে আধার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বরটা ওনার লিখবেন এই যে প্রথমের ঘরটাতে প্রথম সদস্যের আধার কার্ডের নম্বর। এরপর আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, সংযুক্ত মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যেটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এরপর ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা, আইএফএসসি কোড, পুরো অ্যাকাউন্ট নম্বর লিখতে বলছে। এখানে এত ছোট্ট ঘরটাতে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাংকের নাম কিভাবে লিখবো অনেকেরই প্রশ্ন আসছে। এই ঘরটাতে শুধু অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন আর পারলে ছোট করে আইএফএসসি কোডটি লিখে দিবেন, বাকি না লিখলেও হবে। কেননা এখন যে কোনো প্রকল্পে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে, তাই অ্যাকাউন্টের অতটা গুরুত্ব দেওয়া হয়নি, সেক্ষেত্রেই হয়তো এই ছোট ঘরটি করেছেন। তাই এখানে যদি পারেন অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিবেন, আর নতুবা অ্যাকাউন্ট নম্বরটি শুধুমাত্র লিখে দিবেন, জেরক্সটা দেওয়া থাকবেই, তাই ওনারা হয়তো দেখেও নেবেন। এরপর পরবর্তীতে দেখুন আরো একটি ঘর রয়েছে, এই ঘরে হয়তো তার স্ত্রীর নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ লিখবেন, তার কাস্ট লিখবেন, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার, ব্যাংকের তথ্য এগুলো দিয়ে দেবেন। আর 18 বছরের উপরে যদি প্রাপ্তবয়স্ক কোনো ছেলে থাকে সেক্ষেত্রে এই জব কার্ডের যে ফর্ম এতে নাম দেবেন, নতুবা 18 বছরের নিচে কোনো সদস্যের নাম দেওয়ার দরকার নেই, কারণ যারা কাজ করবে তাদের নামই দেবেন। এরপর ডান সাইডে দেখুন আবেদনকারী স্বাক্ষর, আবেদনকারী স্বাক্ষর এই জায়গাটাতে পুনরায় লিখবেন। আর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি রয়েছে, এই জায়গাটি আপনাকে রিসিভ করে ওখান থেকে দিয়ে দেবে। তবে শ্রী শ্রীমতীর জায়গায় আবেদনকারীর নাম এই জায়গাতে আরেকবার লিখে দিলে ভালো হয়, তাতে ওনাদের সুবিধা হবে। এখান থেকে রিসিভ করে আপনাকে দিয়ে দেবে। এরপরও আর একটি ছোট্ট পাতা রয়েছে ফর্মের মধ্যে, সেটিও আপনাকে ফিল আপ করতে হবে। নিচের দিকে আমি দেখাচ্ছি। প্রথমে দেখুন আধার কনস্ট্যান্ট ফর্ম, এটি ইংরেজিতেও আছে আর বাংলাতেও আছে, যে কোনো একটি ভাষার আপনাকে ফিল করলে হবে এই আধার সংক্রান্ত সম্মতিপত্র। তাহলে বাংলাটা ফিল করবেন। এখানে দেখুন আমি লেখা রয়েছে, আমি লেখার পর লেখা রয়েছে যে দেশটি, সেই দেশে আবেদনকারীর নাম পুনরায় লিখে দেবেন এই যে এই জায়গাটিতে। এরপর আমার জব কার্ড নম্বর, জব কার্ড নম্বর দেখুন এখানে যেহেতু জব কার্ড নেই সেক্ষেত্রে জব কার্ড থাকবে না, তাই জব কার্ডের নম্বর দেওয়ার দরকার নেই ওই জায়গাটাতে। তবে যাদের ক্ষেত্রে হয়তো ডিলিট হয়ে গিয়েছে পুনরায় জব কার্ড নিতে চাইছেন সেক্ষেত্রে জব কার্ডের নম্বর দিতে পারেন। এরপর দেখুন এখানে আধার নম্বর, আবেদনকারীর আধার নম্বর এই যে এই জায়গাটাতে নিচে এই জায়গাটাতে দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে তারিখ, তারিখটি দিয়ে দেবেন যে তারিখে আপনি জমা করছেন ক্যাম্পে, বা যদি পঞ্চায়েতে জমা করেন সেক্ষেত্রে তারিখ দিয়ে দেবেন। দিয়ে পরে ডান দিকে দেখুন লেখা রয়েছে স্বাক্ষর আর টিপসই, সেটি দিবেন। তারিখটি দেওয়ার পর এই যে জায়গাটাতে তারিখটি দিয়ে দেবেন বাম দিকে, ডান দিকে রয়েছে স্বাক্ষর টিপসই, এখানে যেটি জানে আবেদনকারী স্বাক্ষর অথবা টিপসই সেটি দিয়ে দেবেন। তারপরে আবেদনকারীর নাম এটি আরেকবার পুনরায় এই জায়গাটাতে নামটি লিখে দেবেন নামের ডান দিকে। এরপর এর সাথে যতজনের নাম ফর্মে লিখলেন ততজনের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং অ্যাকাউন্টের জেরক্স দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।